হৃদমায়ার প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পর্ব ৬। আমি আর পারছি না জুই, আমাকে রেস্ট নিতে দে, নয়তো মাথা ঘুরে পড়ে যাব রাস্তায়। কথাটা বলেই কারোর অপেক্ষা না করেই ধূপ করে বসে পড়লাম রাস্তার ঘাসের উপর। বড্ড ক্লান্তিতে শরীর নেতিয়ে যাচ্ছে আমার। এতক্ষণ যাবৎ মাথার উপর প্রখর রোদের তাপ নিয়ে হাঁটছিলাম নিরুদ্দেশ গন্তব্যের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমার নরসিংদী জেলায় বাগিচা এলাকায় অবস্থান করছি। এখানে কেন এসেছি এটা অবশ্যই সবার জানা, তাই নতুন করে আর নাইবা বললাম কিছু। তবে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আমার 4 বান্ধবী, জুইকে সহ মাহি, মাইশা, সুমি আর আমি। সবার চোখে মুখে ক্লান্তির চেয়ে হতাশা বেশি, সেই সাথে কাঠফাটা রোদে অতিষ্ঠ বিরক্তিত। আমার পা ছড়িয়ে রাস্তার ঘাসের উপর বসে যেতে দেখে সামনে থেকে দ্রুত এগিয়ে আসলো জুই। সুমিকে সাইড কেটে আমার সামনে এসে বসে খানিকটা উদ্বিগ্নতায় বলল, তোর বেশি খারাপ লাগছে রিক্তা? মাথা ঘুরছে তোর? পানি খাবি? ক্লান্তিতে মাথা নাড়িয়ে সম্মতি দিলাম, যার অর্থ হ্যাঁ, আমার বেশ খারাপ লাগছে। লাগবেই বা না কেন? অসুস্থ শরীর নিয়ে নরসিংদী এসেছি অচেনা জামাই চেনা ঠিকানা খুঁজতে। বিষয়টা আজব না? সত্যি আজব, কিন্তু আমার ক্ষেত্রে যেন এসব আজব কারবার একটু বেশি হয়ে থাকে। চট্টগ্রাম থেকে বাসায় এসেছি আজ 8 দিন গিয়ে 9 দিনে হলো। 104 ডিগ্রি জ্বর নিয়ে বাসায় এসেছিলাম সেই দিন। আরাব ভাইয়া আমাকে আর জুইকে নিয়ে এসেছিল চট্টগ্রাম থেকে, একদিন হাসপাতালে রেখে। তারপর থেকে আমি আশুগঞ্জ নিজের বাসায় আছি। আজ বিগত 8 দিন লাগলো আমার সুস্থ হতে। এখনো পুরোপুরি সুস্থ হইনি আমি। তারপরও বান্ধবীদের হাত ধরে চলে আসলাম নরসিংদী জেলায় আমার অচেনা জামাইকে খুঁজতে। কোথায় আর খোঁজ পাবো জানি না, তবে হাল ছাড়িনি, এখনো খুঁজে চলছি। কারণ তার সাথে আমার এখানেই দেখা হয়েছিল, তাই আমার বিশ্বাস তার ঠিকানা এখানেই পেয়ে যাব। তাছাড়া এখনো সেই স্থানীয় লোকদের জিজ্ঞাসা করতে করতে একটা কাজী অফিসে গিয়ে পৌঁছেছিলাম। সেখানে আমার বিয়ে পড়ানো ওই বৃদ্ধ লোকটা ছিল না। ওনাদের সাথে কথা বলে বুঝতে পারলাম তারা আমার 1.5 বছর আগে সেই দিন রাতের ওই অপরিচিত লোকটার সাথে বিয়ে দেননি। নিরাশ হলাম আমরা সবাই। তবে লোকটা আমাদের আরও একটা কাজী অফিসের ঠিকানা দিয়েছে আর বলেছে সেখানে খোঁজ করতে। এখন সেই ঠিকানা অনুযায়ী হাঁটছিলাম আমরা, কিন্তু পথের মধ্যে ক্লান্তিতে বসে পড়লাম রাস্তায়। বড় বড় শ্বাস নিতে নিতে মুখের নেকাব মাথার ওপর তুলতে তুলতে দুর্বল গলায় বললাম, দে পানি দে, খাবো। আমার অসুস্থতা দেখে মাইশা, মাহি, সুমি 3 জনই আমাকে গোল করে দাঁড়ালো চারপাশে। গায়ে সবার বোরখা পরিহিত। মাইশা, সুমি নিজেদের বোরখা পরলেও আমি, জুই, মাহি পরেছি যার যার মায়ের বোরখা। বয়স্ক মায়ের বোরখা ছোট মেয়েরা পরলে কেমন হবে বুঝতেই পারছেন। আমাকে আর বলে বোঝাতে হবে না, অর্ধপাগল বুড়ির মতন লাগছিল এক একজনকে। তারপরও নিজেদের সেফটির জন্য এই বোরখা পরে বাসা থেকে বের হয়েছিলাম সকাল 7টার বাসে। আমাদের সবার পরিবার জানে আমরা সবাই সুমিদের বাসায় যাচ্ছি, আর সুমির বাসায় জানে ও আমার বাসায় এসেছে আমাকে দেখতে, আমি অসুস্থর জন্য। মূল কথা হলো আমরা সবাই যার যার
বাসায় মিথ্যা বলে বের হয়েছি নরসিংদীর উদ্দেশ্যে। সকাল 7টায় বের হয়েছিলাম আর 11টার মধ্যে নরসিংদী বাগিচা এলাকার বাজারে পৌঁছে গেলাম। এখান থেকে কাজের সন্ধান করে এক কাজের অফিসে পৌঁছেছিলাম। সেখান থেকে নিরাশা হয়ে অন্য কাজের ঠিকানায় যেতে গিয়ে পথের মধ্যে আটকে বসলাম। কারণ সত্যি আমার অসুস্থ লাগছে, তাই মনে হচ্ছে গায়ের জ্বর আবারও উঠবে। কিন্তু এই মুহূর্তে আমি গায়ে জ্বর থেকে মনের অসুস্থতা একটু বেশি অনুভব করছি। আর তার কারণ হলো আমার ওই অচেনা স্বামীকে নিয়ে। লোকটাকে যত খুঁজতে যাচ্ছি ততই যেন তাকে হারিয়ে ফেলছি। কোনো মতেই যেন লোকটার নাগাল আমি পাচ্ছি না, হাত বাড়িয়েও। এতে যেন আমার মনের অস্থিরতা কাজ করছিল আরো বেশি লোকটার সন্ধান পাওয়ার জন্য। জানি না এই ঠিকানায় গিয়ে যদি লোকটার কোনো খোঁজ না পাই তাহলে কি হবে। আমার মনের অস্থিরতাও কাউকে বোঝাতে পারছিলাম না, কারণ আমি যাদের বলবো ওরা সবাই আমার উপর ক্ষেপে যাবে স্বামী নামক লোকটার জন্য অস্থিরতার কথা শুনে। কিন্তু আমি কি করব? ওদের আমার সামনে বারবার রিক্তার জামাই নিয়ে সমালোচনা করতে করতে এখন ওই লোকটা আমি সত্যি মিস করছি। আমার মনে হচ্ছে আমি বড় ভুল করে ফেলেছি। আমার উচিত হয়নি সেই দিন অচেনা স্বামীকে বিছানায় ফেলে পালিয়ে আসাটা। একটু অপেক্ষা করতাম লোকটার জাগ্রত হওয়ার জন্য, তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না আমায়। আমার মনে বিচলিত দীর্ঘ নিঃশ্বাস ফেলতেই জুই 1/2 লিটার পানির বোতলটা আমার দিকে এগিয়ে দিল। আমি বোতলটা ওপরে তুলে ঢকঢক করে কয়েকটা পানি খেয়ে নিলাম। মাইশা নিজের হাতে দ্বিতীয় কাজের অফিসের ঠিকানাটায় চোখ বুলিয়ে আশেপাশে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল, বাল, এই মধ্য দুপুরে কই যামু? অচেনা এলাকায় শালার কাজের বাড়ি খুঁজতে। ধুর, সন্ধ্যার আগে আগে যদি বাসায় না পৌঁছাই তাহলে সবাই ধরা খেয়ে যাব। ধরা খাওয়া যাবে না। দুলাভাই খোঁজার মিশন এখনো অল্প হয় নাই, তাই এত তাড়াতাড়ি গল্প শেষ হলে চলবে না। এই রিক্তার শরীরটা একটু জোর লাগাতো বোন। এই তো একটু সামনে বাজার দেখা যাচ্ছে, ওইখান থেকে কারোর কাছে এই অ্যাড্রেসটা জিজ্ঞাসা করে রিক্সা নিয়ে যাব সোজা তোর বিয়ে দেওয়া সেই লোকটার বাড়ি। বেশি লেট হবে না, জাস্ট একটু কষ্ট করা লাগবে। যেতে পারবি? মাইশার যুক্তিতে কেউ বাধা দিল না, কারণ মাইশার কথাগুলো আসলেই সত্যি। এখানে বসে থাকলে নিজের কাজে দেরি করা। আমি বলে অসুস্থ শরীর নিয়ে উঠে দাঁড়াতেই জুই আর মাহি দুইজন আমাকে দুই দিক থেকে ধরল। তারপর যতটা পারি দ্রুত হেঁটে একটা অটোরিকশা নিয়ে চললাম 5 জন কাজী অফিসের উদ্দেশ্যে। ভাগ্য ভালো থাকায় সেই অটোরিকশাওয়ালা মামা চিনত আমাদের দেওয়া কাজী অফিসের ঠিকানায়। প্রায় 20 মিনিট পথ পাড়ি দিয়ে পৌঁছালাম ছোটখাটো একটা কাজী অফিসের সামনে। দেখতে মোটামুটি ভালোই ছিল। আমরা সবাই অটোরিকশা ভাড়া মিটিয়ে কাজী অফিসের সামনে দাঁড়াতেই অতি উৎসাহের সহিত মাহি পাশ থেকে আমার হাত চেপে ধরে বলল, ঋতু, দেখ তো, এটাই কি সেই কাজী অফিস যেখানে তোর বিয়ে হয়েছিল? আমি গোল গোল চোখে আশেপাশে ভালো করে দেখেও কিছুই চিনতে পারছিলাম না। চিনব কিভাবে? 1.5 বছর আগে রাতে এসেছিলাম এইখানে, তাই দিনের আলোয়ও
সবকিছু বোঝা মুশকিল। তাই আমি ধীর গলায় বললাম, কিছু বুঝতে পারছি না তো, এই অফিসটায় কিনা। আমার কথায় জুঁই বলল, আচ্ছা চল ভেতরে গিয়ে দেখি কি অবস্থা। তৎক্ষণাৎ উত্তর করল মাহি, চল চল। পরপর 5 বান্ধবী মিলে কাজী অফিসে ঢুকতেই দেখলাম একটা হালকা পাতলা গঠনে লোক সাদা কাবলি পরে টেবিলের উপর মোবাইল রেখে চেয়ারে বসে মনোযোগ সহকারে ওয়াজ শুনছে। একত্রে আমাদের 5 বান্ধবীকে ঢুকতে দেখে চমকে উঠে থতমত খেয়ে যান তিনি। ছোটখাটো রুমে কাজী অফিসটা পুরো খালি। বোঝাই যাচ্ছে আজ তাদের কোনো কাজ নেই। হয়তো আজ কোনো বিয়ের ফাংশন হাতে ছিল না, তাই অফিসে অবসর সময় পার করছে ফোন চালিয়ে তিনি। আমাদের 5 বান্ধবীকে দেখে অভিনবে দ্রুত ফোন বন্ধ করে পাশ থেকে আমাদের দিকে তাকিয়ে সালাম দিয়ে প্রথমে জিজ্ঞাসা করলেন, আসসালামু আলাইকুম। জি, আপনার কি বিয়ে করানোর কাজ এসেছে নাকি? আপনারা কি বিয়ে করানোর কাজে এসেছেন নাকি তালাকের পরামর্শে? জড়তায় আমরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলাম, কিন্তু মাইশা আমাদের সবাইকে উপেক্ষা করে সাহসিকতার সঙ্গে এগিয়ে গেল লোকটার সম্মুখে এবং বলল, জি, আসলে আমরা আপাতত আপনার কাছে তালাকের পরামর্শের জন্য এসেছিলাম। আসলে আমাদের এখান থেকে 1.5 বছর আগে 2017 সালের নভেম্বরের 3 তারিখে আমার এক কাজিন বোনের বিয়ে হয়েছিল। এখন ওরা ছাড়াছাড়ি চায়, কিন্তু আমার বোনের কাছে কাবিননামার কোনো কপি নেই। সেজন্য আপনাদের কাছে টাকা দিয়ে পাঠিয়েছে আমাদের কাবিননামার 1 কপি নেওয়ার জন্য। আপনি প্লিজ একটু কষ্ট করে 2017 সালের নভেম্বরের 3 তারিখের বিয়ের তালিকাটা চেক করে আমাদের সেই কাবিননামাটা একটু দিবেন প্লিজ। কাজী লোকটা বাঁকা চোখে আমাদের দিকে তাকালেন। হয়তো মাইশার কথা একটু বিশ্বাস করেছেন এজন্য। লোকটা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, আমাদের বসতে বলে পাশের রুমে গেল, আর 5 মিনিট পর ফিরে এলো মোটা তাজা একটা রেজিস্টার বিয়ের খাতা নিয়ে। আমাদের সবার চোখে মুখে তখন আশার আলোর মতো ঝলঝল করছিল খাতাটা দেখে। লোকটা আমাদের সামনে খাতাটা খুলে বসতে বসতে বলল, যার কাবিননামা লাগবে সে কন্যার নাম কি? ঝটপট উত্তর করল মাহি, জি, রিক্তা ইসলাম মায়া। কাজী আর কোনো প্রশ্নই করলেন না, শুধু মনোযোগ সহকারে 2017 সালের নভেম্বরের 3 তারিখে ধরে রিক্তা ইসলাম মায়া নামে আমার কাবিননামাটা খুঁজতে লাগলেন। এক ফাঁকে মাহি কাজী সাহেবকে আমার নামটা বলে আমাকে খুঁচিয়ে বলল, ঋতু, আমি নামটা ঠিকঠাক বলেছি তো? না, মনে হয় তুই এই নামে বিয়েটা করেছিলি নাকি অন্য কোনো নামে? না, এই নামেই করেছি। তার মানে আমি তোর নামটা ঠিকঠাক বলেছি, তাই তো? আরে বাস, দারুণ তো। আন্দাজে বক মেরে ফেললাম। মাহির কথার অর্থ না বুঝে কপাল কুঁচকে তাকাতেই মাহি ফের বলল, ও আচ্ছা, ভালো কথা। ঋতু, দেখ তো, এই ছেলেটাই কি সেই দিন রাতে তোকে বিয়ে দেওয়া কাজীটা? মাহির কথায় চোখ ছোট ছোট করে তাকালাম আমার সম্মুখে বসা কাজীর দিকে। 1.5 বছর আগে স্বামীর চেহারাটা মনে রাখতে পারিনি, সেখানে বিয়ে পড়ানো কাজীর চেহারা কিভাবে মনে রাখবো? তারপরও আমার যতটুকু স্মরণ আছে, সেই দিন রাতে আমাদের বিয়েটা দিয়েছিল একটা মোটা তাজা বেশ বয়স্ক লাল দাড়িওয়ালা বৃদ্ধা লোক ওনার নিজের বাড়িতে। কোথায় কাজী অফিসে না। আমি অসম্মতি দিয়ে বললাম,
না, উনি সেই কাজী নন। আমাকে যে বিয়ে দিয়েছিল সে লোকটা আমার অনেক বয়স্ক বৃদ্ধ লোক ছিল। আমার কথায় মুহূর্তে চুপ করে যায় মাহি। খানিকটা ভেবে বলল, আমার মনে হয় এই ছেলেটা ওই বৃদ্ধ কাজীর ছেলে হবে। আমি আবার অসম্মতি দিয়ে বললাম, না, ওই ছেলেটা বৃদ্ধ কাজীর ছেলে নয়, কারণ আমাকে বিয়ে দেওয়া বৃদ্ধ কাজীটা একটাই ছেলে ছিল, যে সেই দিন আমাদের উপকার করেছিল নিজের বাসায় আশ্রয় দিয়ে। এই লোকটা নয়। মাহি এবার নড়ে চড়ে বসল। চোখে মুখে হতাশা দেখা গেল ওর। খানিকটা দ্বিধা নিয়ে বলল, তাহলে আমার মনে হয় এই লোকটা এই অফিসে স্টাফ হবে। মাহির কথায় ভরসা পাচ্ছিলাম না আমি। তারপরও ছোট করে উত্তরে বললাম, হবে হয়তো। থমথমে পরিবেশে আমরা সবাই কাজী লোকটার দিকে তাকিয়ে আছি যে কিনা একের পর এক পৃষ্ঠা উল্টে আমার কাবিননামা খুঁজে চলছে। ওনার পৃষ্ঠা উল্টানো দেখে বুঝলাম উনি ইতিমধ্যে কয়েকবার এই রেজিস্ট্রি খাতায় ঘাঁটিয়ে ফেলেছে আমার কাবিননামা খুঁজতে। অবশেষে তিনি রেজিস্টার খাতা বন্ধ করে আমাদের দিকে তাকিয়ে বলল, দুঃখিত জনাবারা, 2017 সালের নভেম্বরের 3 তারিখে কোনো কাবিননামা এইখানে নেই, কারণ এই তারিখে আমাদের কাজী অফিস খোলাই হয়নি। আমি এখানে নতুন স্টাফ, তাই একটু খাতাটা চেক করে নিলাম, কারণ আমাদের এই কাজী অফিসটা প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে বিগত 1 বছর 5 মাস আগে, মানে বরাবর 2018 জানুয়ারি মাসে খোলা। আপনারা 2017 সালে নভেম্বরের 3 তারিখে কাবিননামা খুঁজতে এসেছেন, তার মানে এই অফিস প্রতিষ্ঠিত হওয়ার আরো 2 মাস আগে আপনার বোনের বিয়ে হয়েছিল। এর মানে আপনারা ভুল ঠিকানায় এসেছেন। আপনার বোন হয়তো অন্য কোনো কাজী অফিস থেকে বিয়ে হয়েছিল, এখান থেকে নয়। এক আকাশ ভেঙে পড়ল। এমন একটা থমথমে অবস্থায় বসে আছি আমরা সবাই, হতাশায় হতবাক সবাই। কারোর মুখে কোনো কথা আসছে না। এই নিয়ে পরপর দুটা কাজী অফিসে চক্কর কেটে ফেললাম কাঙ্ক্ষিত কাজীর আশায়, কিন্তু সেই কাজীর বাড়ির সন্ধান পাওয়া গেল না এখনো। সবার থমথমে ভাবের রেশ কাটিয়ে জুঁই আগ্রহ গলায় বলল, আচ্ছা, এর আগে কি আপনারা নিজেদের বাসায় বিয়ে পড়িয়েছেন? আপনাদের বাসায় কি কোনো রেজিস্টার খাতাপত্র আছে কিনা একটু দেখবেন প্লিজ। জুঁইয়ের অধৈর্য গলায় চোখ ঘোরালো কাজীর দিকে। তিনি জুঁইয়ের ব্যাকুলতা বুঝে বলল, আমাদের এর আগে মসজিদ ব্যতীত অন্য কোথাও বিয়ে দেওয়া হয়নি জনাবা, আর এই আমাদের একমাত্র পুরনো রেজিস্টার খাতা। এর বাইরে আমাদের অন্য কোনো নোট খাতা নেই। ও, তাহলে মনে হয় আমরাই ভুল ঠিকানায় চলে এসেছি। এক গুমোট হতাশা ছেয়ে গেল সবার মাঝে। আমাদের নিরাশা যেন চারদিক থেকে ঘেরা। জুঁই চুপ হয়ে যেতেই মাইশা বলল, আচ্ছা, এই কাজী অফিসের বাইরে আর কি কোনো কাজী অফিস আছে আশপাশে? আছে। এই এলাকায় পশ্চিম দিগন্তে সৈয়দ কাজী অফিস আছে, আপনারা সেখানে খোঁজ করতে পারেন। আমরা সেখান থেকে এসেছি মাত্র। ওরাই আমাদের এইখানে অফিসের ঠিকানা দিয়েছে। ওদের কাছেও আমাদের কাঙ্ক্ষিত কাবিননামা পাইনি। তাহলে দুঃখিত জনাবা, আর কোনো কাজী অফিস নেই এই এলাকায়। আপাতত দুটোই আছে। আপনারা হয়তো ভুল এলাকায় এসেছেন মনে হয়। একরাশ হতাশা নিয়ে উঠতে চাইল সবাই, কিন্তু আমি উঠলাম না, কারণ আমাকে যে ওই দিন রাতে বিয়ে দিয়েছিল ওই কাজীর নামটা
জানলেও ওনার ছেলে হাফেজ সাহেবের নামটা ঠিকই মনে আছে আমার। উনি আমাদের সেই দিন রাতে সাহায্য করেছিলেন। হয়তো এখন ওনার নামটা বললে বাকি পরিচয়টা পেয়ে যাব। তাই আমি প্রশ্ন করলাম, আচ্ছা, আপনি হাফিজ সাহেব নামে কাউকে চেনেন এই এলাকায়? আমার কথায় সবাই উঠতে গিয়েও উঠল না, বরং কৌতূহল চোখ ঘোরালো আমার দিকে। কাজী সাহেব আমার প্রশ্নে তিনিও একটা প্রশ্ন করলেন আমাকে। কোন হাফেজ সাহেবের কথা বলছেন আপনি? কোন পাড়ার হাফেজ? কোন পাড়ার উনি আপাতত সেটা বলতে পারলাম না, তবে ওনার বাবা মানুষের বিয়ে পড়ায়। কাজী টাইপের মানুষ ছিলেন ওনার বাবা। আমার কথায় উনি দ্রুত সম্মতি দিয়ে বললেন, আচ্ছা আচ্ছা, আপনি কাজী মোল্লা হুজুরের কথা বলছেন? মসজিদের ইমামতি করতেন যে ওনার কথা বলছেন? ঠিক জানি না ওই লোকটা কিনা। তারপরে শেষ আশা মনে করে সম্মতি দিয়ে বললাম, জি উনি। ওনার বাসায় অ্যাড্রেস দেওয়া যাবে? জি অবশ্যই, আমি এক্ষুনি অ্যাড্রেসটা লিখে দিচ্ছি। তবে এখান থেকে বেশি দূর নয় হুজুরের বাড়ি। 5 মিনিট পথ গেলেই সামনে পেয়ে যাবেন হুজুরের বাড়ি। জি আচ্ছা, ধন্যবাদ। লোকটা থেকে কাগজের টুকরো হাতে নিয়ে উঠে দাঁড়ালাম। আমার সাথে সাথে বাকিরা উঠে দাঁড়ালো। সবার চোখ মুখে কৌতূহলের তীক্ষ্ণতা। হয়তো জানতে চাচ্ছে আমি কাজীর নামটা এতক্ষণ যাবৎ ওনাকে কেন বললাম না। আসলে নামটা আমার নিজেরও স্মরণে ছিল না। আন্দাজে ঢিল মারলাম আর কি। এবার আন্দাজটা সত্যি কিনা সেটা লোকটার বাড়ি গেলেই বুঝতে পারবো। অনেক চেষ্টায় অবশেষে সফল হলাম আমরা। আমাকে বিয়ে দেওয়া সেই কাজীর বাড়িতে পৌঁছাতে সক্ষম হলাম। এই মুহূর্তে আমরা সবাই দাঁড়িয়ে আছি সেই হাফিজ সাহেবের বাড়িতে। এই বাড়ি থেকে আমার বিয়ে হয়েছিল 1.5 বছর আগে সেই অপরিচিত লোকটার সাথে। অবশেষে স্বামী নামক লোকটার পরিচয় পেতে যাচ্ছি বলে বুকের ভেতর অজানা একটা অস্থিরতা কাজ করছে। বুকটা ধুক ধুক করছে ক্ষণে ক্ষণে। আমরা হাফেজ সাহেবের বাড়ির উঠানে দাঁড়িয়ে আছি। আমাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে সুমন নামক হাফেজ সাহেবের বড় ছেলে। এই ছেলেকে আমি আমার বিয়ের রাতে একটু করে দেখেছিলাম হাফেজ সাহেব আর দাদা কাজী মোল্লার পেছনে দাঁড়িয়ে থাকতে। ছেলেটার চেহারাটা মনে ছিল না, তবে এখানে এসে ছেলেটার কথা একটু আধটু মনে করতে পারছি। এই মুহূর্তে শুরু যে আমার মনে টান টান উত্তেজনা কাজ করছে এমনটা নয়। বর্তমানে সবার মাঝে আমার মতো উত্তেজনা কাজ করছে। আর সেই উত্তেজনা থেকে সুমন নামক ছেলেটি আমাদের কাছে আসতেই প্রথম প্রশ্ন করল, মাহি, আমরা অনেক দূর থেকে হাফেজ সাহেবের কাছে এসেছিলাম ভাইয়া। ওনারা কি বাসায় আছেন? উনি কি বাসায় আছেন? বোরখার পরিহিত আমাদের 5 কন্যাকে এক পলক চোখ বোলালো ছেলেটি। এতগুলো মেয়ের সাথে একত্রে কথা বলতে বেশ ইতস্তও দেখালো তাকে। এর জন্যই আমাদের থেকে চোখ সরিয়ে তাকালো মাহির দিকে। বিনীত সহিত বলল, জি না, আব্বু নরসিংদীতে নেই, উনি রাজশাহীতে আছে আজ বিগত 2 মাস ধরে। সুমি ছট করে উত্তর করে বলল, উনি ওইখানে কি করেন? কবে আসবেন? জি, ওইখানে আমাদের আমবাগানের দেখাশোনা করেন আব্বা। তবে কবে আসবেন বলতে পারছি না। ছেলেটির কথায় জুই বলল, আসলে আমরা অনেক বিপদে পড়ে আপনার বাবার কাছে এসেছিলাম সাহায্যের জন্য। আপনার বাবা আমার ছোট বোনের বিয়ে দিয়েছিল 1.5 বছর আগে আপনাদের বাড়িতে। এর জন্য ওনার সাথে জরুরি ভিত্তিতে দেখা করতে চাইছিলাম আমরা। জুয়ের কথায় হালকা কপাল কুঁচকালো ছেলেটি। তৎক্ষণাৎ দৃষ্টি আমাদের সবার
আমাকে এক পলক দেখে বলল, বিয়ে পড়ানোর কাজ তো আমার আব্বা করতো না, দাদা করতো। আপনার বোনের বিয়ে যদি আমাদের বাড়ি থেকে হয়ে থাকে তাহলে সেটা আমার দাদাই দিয়েছিল হয়তো, আমার আব্বা না। ছেলেটির কথায় তৎক্ষণাৎ আমার স্মরণাবেশ আসলে সেই বৃদ্ধ কাজী সাহেবটার কথা। স্মরণে আসে সেই বৃদ্ধ কাজী লোকটার কথা। হ্যাঁ, উনি আমাদের বিয়ে দিয়েছিলেন, ওনার ছেলে নয়। তাই আমি ঝটপট উত্তর দিয়ে বললাম, হ্যাঁ, আপনার আব্বা নয়, আপনার দাদা দিয়েছিল আমাদের বিয়ে দেওয়া কাজী সাহেব। উনি কোথায়? ওনাকে ডাকুন একটু প্লিজ। বিষণ্ণয়ে ছেলেটি আমার দিকে চমকে তাকালো। আমার হুটহাট কথায় যেন ছেলেটি চমকে গেল। আমার বান্ধবীরাও চমকিয়েছে একটু। আমি এমনভাবে নিজের বিয়ের বিষয়টা ফাঁস করে দিব ওরা হয়তো ভাবেনি। কারণ এখানে আসার আগে আমাদের কথাই ছিল কেউ যেন ভুল করেও না বলে আমি যে পাত্রী, যার কাবিননামা তোড়জোড় করে খুঁজতে চলেছি আমরা। এই ওয়াদা কেউ ভঙ্গ করিনি, বরং আমি উত্তেজনায় মুখ ফসকে বলে ফেললাম। আমার হুটহাট এই মুখ স্লিপ করার বিষয়টির জন্য না জানি কোনোদিন বড় ধরনের বিপদে সম্মোহনী হই আমি। আল্লাহ জানে। আমার বান্ধবীদের কড়া দৃষ্টি এড়াতে আমি ছেলেটির দিকে তাকালাম। ছেলেটি বিষণ্ণ কাটিয়ে বলল, আমার দাদা বেঁচে নেই। উনি আগুনে পুড়ে মারা গেছেন আজ বিগত 1 বছর 4 মাস হচ্ছে। সেই থেকে দাদার কাজী অফিসটা বন্ধ। সুমন নামক ছেলেটির কথায় মাথা চক্কর দিয়ে উঠল সবার। তৎক্ষণাৎ হতাশা ঘোর চোখে মুখে ফুটে উঠল, এত কষ্ট করে কি অবশেষে অচেনা লোকটার পরিচয় পাবো না? এই কাজী সাহেবই তো চিনতেন আমার স্বামী নামক লোকটাকে। এখন তিনি মারা গেছেন। এবার কিভাবে পৌঁছাবো ওই লোকটার অব্দি? হতাশ যখন আমার গলা ধরে আসছিল কষ্টে, তখনই মায়েশা আশার আলো জ্বালিয়ে দ্রুত প্রশ্ন করল ছেলেটিকে। বলল, আপনার দাদা বেঁচে নেই, কিন্তু ওনার কাজী অফিসের কাগজপত্র তো এখনো রয়েছে, তাই না? ওখানে নিশ্চয়ই বিয়ের পুরনো রেজিস্ট্রি খাতাগুলোও আছে। আসলে আমাদের 2017 সালের নভেম্বরের 3 তারিখের বিয়ের পুরানো সকল লিস্ট গুলো লাগবে। ওই তারিখে আপনাদের বাড়িতে রিক্তা ইসলাম মায়া নামক একটা মেয়ের বিয়ে দিয়েছিল আপনার দাদা। ওই মেয়েটি আমার বান্ধবী। ওর কাবিননামাটা আমাদের চাই। আপনি কি একটু কষ্ট করে আপনার দাদার অফিসের পুরনো রেজিস্ট্রি খাতা ঘেঁটে আমাদের এই কাবিননামাটার একটা ছবি দিতে পারবেন? আসলে আমরা অনেক আশা নিয়ে এসেছিলাম এখানে। প্লিজ আমাদের আশা ভাঙবেন না। কষ্ট করে আমাদের একটু সাহায্য করুন না। রিক্তা ইসলাম মায়া নামক কাবিননামাটা খুঁজে দিন প্লিজ। মায়েশার সহজ কথায় যেন এক আকাশ সমান চমকে উঠল ছেলেটি। মায়েশার কথা শেষ হতে না হতেই তুমুল গতিতে আমার দিকে তাকিয়ে বলল, আপনি সেই মেয়ে যার উদ্দেশ্যে কিছুদিন আগে কিছু লোক এসেছিল আমাদের বাড়িতে? তারাও আপনাদের মতো করেই একই তারিখে কাবিননামার কাগজটা খুঁজছিল। উনি সম্ভবত আপনার স্বামী হবেন, আবার নাও হতে পারেন, কারণ লোকটার সাথে আরো 2 জন মানুষ ছিল, একই কালো পোশাক পরিহিত। তাই ঠিকঠাক বলতে পারছিলাম না কোন লোকটা আপনার স্বামী হবে। লোকটির কথায় এবার আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। সর্বনাশ! অচেনা লোকটা আমার খোঁজ করছে, কিন্তু কেন? আমাকে দিয়ে তার কি প্রয়োজন? নিশ্চয়ই খারাপ কোনো মতলব হতে পারে। ভয়ে আমার কলিজা শুকিয়ে কাঠ। সেই সাথে তুমুল উত্তেজনা দেখল আমরা একজন বান্ধবীদের ফেসে।
ওরা একে একে ছেলেটির প্রশ্ন করতে লাগলো। প্রথমে মাহি বলল, আপনি কি ওনাদের কাবিননামার কাগজটা দিয়েছেন? না, দিইনি। কারণ? ছেলেটিকে বলতে না দিয়ে তাড়াহুড়োয় সুমি বলল, ভেরি গুড, দেননি। যান, কাবিননামার কাগজটা আমাদের জন্য নিয়ে আসুন। যান যান যান। আমাকে দেখে ছেলেটি বলল, ওনার কাবিননামার কাগজটি আমার কাছে নেই। সে তো। আবারও ছেলেটিকে বলতে না দিয়ে মাইশা বলল, নেই মানে? কাবিননামার কাগজটি দিয়ে আপনারা কি করেছেন? কাজী অফিসে না বিয়ের কাবিননামার একটা কাগজ থাকে, তাহলে আপনাদের কাছে থাকবে না কেন বলুন? সবার এত এত প্রশ্নে ছেলেটি এবার বেশ বিরক্ত হয়ে বলল, প্লিজ আমাকে বলতে তো দিন। আপনারা সবাই এত প্রশ্ন করলে আমি উত্তর দিব কিভাবে? জুই সবাইকে থামিয়ে দিয়ে শান্ত গলায় বলল, আপনি বলুন ভাইয়া, আমরা আপনার কথা শুনছি। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছেলেটি বলতে লাগলো, আসলে আমার দাদার অফিসে ইলেকট্রিক শর্ট সার্কিটে হঠাৎ করেই একদিন আগুন লেগে যায়। এই আগুনে আমার দাদাভাই সহ অফিসের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। কিছুই বাঁচতে পারেনি। এজন্যই মূলত আপনাদের এই মুহূর্তে সাহায্য করতে পারছি না, কারণ আমাদের কাছে কিছুই নেই। সেই আগুনে আমার দাদাভাই সহ অফিসের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। কিছুই বাঁচাতে পারেনি। এর জন্যই মূলত আপনাদের এই মুহূর্তে সাহায্য করতে পারছি না, কারণ আমাদের কাছে কিছুই নেই। এই একই কথা আমি সেই দিন ওই লোকগুলোকেও বলেছিলাম। 3টে লোক এসেছিল আর আমাকে আপনার বিয়ের কাবিননামা দিতে বলছিল। আমি কাবিননামাটা দিতে না পারায় আপনার তথ্য চাচ্ছিল আমার কাছ থেকে। আপনি আমাদের পরিচয়ে কেউ হন কিনা, বা আপনার কখনো কাবিননামা খুঁজতে এখানে এসেছিলেন কিনা কাউকে নিয়ে, এইসব। আমি না করেছিলাম সেই দিন, কারণ আপনারা এখনো আসেননি এতদিনেও। কিন্তু আজ আপনি আসবেন আমি ভাবতেও পারিনি। এমনটা জানলে আমি তাদের নাম্বার রেখে দিতাম, কল করে বলতাম আপনারা এখানে এসেছেন। আসলে আমি যত দ্রুত বুঝলাম ওনারা আপনাকে খুঁজছে, আপনারাও তাদের খুঁজছেন, কিন্তু কেউ কারোর খোঁজ পাচ্ছেন না। ছেলেটির কথায় জুই বলল, আপনার কাছে ওনার কোনো তথ্য আছে? ওনারা কোথাকার মানুষ, নাম কি তাদের, এমনকি কোনো তথ্য আছে আপনার কাছে? দিতে পারবেন? জি না, পারবো না। আসলে এখন বিষয়টি এত গুরুত্ব দিইনি। লোকগুলো আমাকে যা প্রশ্ন করেছিল, আমি সেই প্রশ্নের ঠিক উত্তর করছিলাম শুধু। তাছাড়া সবার মুখে মাস্ক পরা ছিল, তাই কাউকে চেনার উপায় ছিল না আমার। তবে ওনাদের কথায় বুঝলাম ওনারা ঢাকার মানুষ হবে, হয়তো কারোর পাঠানো লোক হবেন। পোশাকে তেমনই মনে হচ্ছিল আমার। হতাশার উপর হতাশা হচ্ছিলাম আমরা সবাই। সেই হতাশা নিয়ে জুই আবারও বলল, আচ্ছা, ওর যেই দিন বিয়ে হয়েছিল সেই দিন রাতে ওর স্বামীকে নিশ্চয়ই আপনি দেখেছিলেন, নামটাও শুনেছিলেন। আমাদের নামটা বলতে পারবেন একটু? সবার কৌতূহলী চোখ ছেলেটির দিকে তাক করা, কিন্তু ছেলেটি ইতস্ত চোখে আমার দিকে এক পলক তাকিয়ে বলল, আসলে সেই দিন ঘুমের ঘোরে ছিলাম আমি, এজন্য ঠিকঠাক বর বউ কাউকেই দেখিনি। বরের নামটা সেই দিন রাতে শুনলেও এখন আমার মনে নেই। অনেক আগের কথা তো, তাই। আর সেই দিন রাতে ঘুমের রেশের মধ্যে বর বউকে দেখেছিলাম, তাই কারোর চেহারাও
মনে নেই। সকালে উঠে আমি কাউকেই দেখতে পাইনি। মেয়ে নাকি রাতে স্বামীকে রেখে পালিয়ে গিয়েছিল, এমনটা শুনেছিলাম আব্বুর মুখে। বাকিটা আমার আব্বু বলতে পারবেন ভালো। তিনি আপনার বোনকে আমাদের বাসায় এনেছিলেন। জুই আবার প্রশ্ন করলো, আপনার বাবা নিশ্চয়ই ওই ছেলেকে চিনবেন, রাইট? জি, আব্বু চিনেন ওনার স্বামীকে। আব্বুর মুখে শুনেছি ওনার স্বামী নাকি অনেক বড় মাপের একজন লোক। ওনাকে নাকি সবাই এক নামে চেনেন। আবার সবাই ভয়ও পান নাকি। তাড়াহুড়োয় সুমি প্রশ্ন করলো, কেন ভয় পান কেন? উনি কি সন্ত্রাসী টাইপের লোক নাকি? সুমির প্রশ্নে ছেলেটি আমার দিকে তাকালো, ইতস্ততায় বলল, হবে হয়তো, আমি সঠিক জানি না, আব্বু জানে। জুই বলল, আচ্ছা আপনার আব্বা আসবেন কবে বলতে পারবেন? জি, আমার আব্বা এখন আসবেন না। এখন আমের সিজন। এই সিজনে আম বিক্রি করে আব্বা রাজশাহী থেকে বাড়িতে আসবেন, এর আগে না। আরো 2-1 মাসের ব্যাপার। দরজা ঠেলে হৃদের অফিসে প্রবেশ করলো আসিফ। হাতে এক টুকরো কাগজে নাম্বার লেখা। হৃদ অফিসিয়াল গেটআপে ল্যাপটপের সামনে বসা। আসিফের কক্ষে প্রবেশ করতে দেখেও চোখ উঁচিয়ে তাকালো না পর্যন্ত, মনোযোগ সব ল্যাপটপে টাইপ করা নিয়ে। আসিফ হৃদের মনোযোগ বুঝে খানিকটা দ্বিধা করলো কিছু বলতে। কয়েক সেকেন্ড সময় নিয়ে হৃদের দৃষ্টি আকর্ষণ করতে হাতে এক টুকরো কাগজটি টেবিলের উপর রেখে হৃদের দিকে বাড়িয়ে দিতে দিতে ইতস্ত গলায় বলল, ভাই, কোনো কাজ হয়নি। নরসিংদীতে আমাদের লোক পাঠিয়েছিলাম কয়েকদিন আগে। তারা খোঁজ চালিয়েছে, ভাবির কোনো তথ্য জোগাড় করতে পারেনি, কারণ কাজীসহ ওনার অফিসের সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আরো 1.5 বছর আগে। তাই আপনাদের বিয়ের কাবিননামাও পাওয়া যায়নি। দ্বিতীয় কথা হলো, ভাবিকে সেই বাড়ির কেউ চেনে না, একদম অপরিচিত মানুষ ভাবি তাদের কাছে। কেউ জানে না মেয়েটি কে ছিল যার সাথে আপনার সেই রাতে বিয়ে হয়েছিল। আসিফের দীর্ঘ কথায় হৃদ হাত থেমে যায় ল্যাপটপের কিবোর্ডে। চোখ উঁচিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আসিফের দিকে। ল্যাপটপের কাজ রেখে আসিফের বাড়িয়ে দেওয়া কাগজটির দিকে এক ভ্রু উঁচিয়ে তাকাতেই আসিফ হৃদের মনোভাব বুঝে বলল, এখানে কাজী সাহেবের ছেলে হাফেজ সাহেবের নাম্বার আছে। এই লোকটার সাথে কথা বললে হয়তো ভাবি সম্পর্কে কিছু জানা গেলেও যেতে পারে। এজন্য মূলত লোকটির নাম্বার আনতে বলেছিলাম আমাদের লোকদের। হৃদ আসিফের কথার কোনো উত্তর করল না, বরং হাত বাড়িয়ে এক টুকরো কাগজের পিসটা নিজের হাতে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে নম্বরের উপর চোখ বুলিয়ে চেয়ারে গা ছেড়ে বসল। নাম্বারের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে আসিফের উদ্দেশ্যে বলল, তোর ভাবির লুকোচুরি খেলাটা আমার আর ভালো লাগছে না আসিফ। কি করি বলতো? তোর ভাবিকে যত খুঁজতে যাচ্ছি ততই সে আমার হাতে বাহিরে যাচ্ছে। এতে আমার ইন্টারেস্ট আরো বাড়ছে। তুই তো জানিস নিষিদ্ধ জিনিসের প্রতি আমার কতটা আকর্ষণ। না, তোর ভাবিকে 2 থাপ্পড় মারার জন্য হলেও আমার তাকে দরকার। যা তো এই নাম্বারের লোকটাকে তুলে নিয়ে আয় তো। শালার যতদিন বউকে 2 থাপ্পড় না মারছি ততদিন শান্তি নেই। যা লোক পাঠা। হৃদের গা ছাড়া কথায় আসিফের চোখ ছোট ছোট করে তাকালো হৃদের দিকে। বউকে 2 থাপ্পড় মারার জন্য হৃদ খানের এত তোড়জোড়ের অনুসন্ধান করে বউকে
খুঁজছে, বিষয়টা ভাবতেই সে অবাক। মূল কথা, আসিফের যুক্তিতে আসল না হৃদের বউকে থাপ্পড় মারার জন্য খোঁজার বিষয়টা। আসিফের যুক্তিতে আসলো না হৃদের বউকে থাপ্পড় মারার জন্য খোঁজার বিষয়টা। মেয়েটিকে থাপ্পড়গুলোই বা মারবে কেন? মেয়েটি বা কি দোষ করলো? এমন তো না যে হৃদ খান ভালোবেসে বউকে খুঁজছে পাওয়ার জন্য, বা তার ভালোবাসার বিয়ে করা বউ হঠাৎ পালিয়ে গেছে। কোনোটাই না। আবার এমনটাও না যে মেয়েটিকে পেলে হৃদ খান তাকে নিয়ে খুশি খুশি সংসার করবে। এমন কিছু করবে না। তাহলে শুধু শুধু মেয়েটিকে থাপ্পড় মারবে কেন? কি অপরাধ মেয়েটির? তাছাড়া হাফেজ সাহেবও বা মেয়েটিকে খুঁজে দিবে কিভাবে? আসিফ যতটুকু বুঝতে পারছে, অচেনা মেয়েটিকে খোঁজ হাফেজ সাহেব কেন কেউ বলতে পারবে না। অচেনা মেয়েটি আসলে কে ছিল? যতদিন না মেয়েটি নিজ থেকে ধরা দিচ্ছে হৃদ খানের কাছে, ততদিন পর্যন্ত হয়তো হৃদ খানও নিজের বউকে শনাক্ত করতে পারবে না, এতটা নিশ্চিত আসিফ। কিন্তু মুখ বাড়িয়ে কিছুই বলতে পারছিল না হৃদকে সে ভয়ে। তাই শুধু হাত বাড়িয়ে হৃদের থেকে হাফেজ সাহেবের নাম্বারটা নিতে সম্মতি দিয়ে বলল, জি ভাই, কাজ হয়ে যাবে।